ভাইয়ের কাছে গিয়ে আয়নায় নক করলো। নীল দেখলো নীলা। আবার এই মেয়ে কি বলবে? আপনার কোনো সমস্যা না হলে আমি স্কুটার ছেড়ে দিতে পারি। না থাক। আপনার নানা কি মাতব্বর বাড়ি ছিল নাকি যে আপনি সব বিষয়ে মাতব্বরি করেন? কি বললে? কানে কি কম শোনেন? বললাম চলেন আমার সাথে, একটু পরে রাত নামবে, আর এই দিকটা তেমন বেশ ভালো না, দিনে দুপুরে খুন হয়, তাই বলছি চলেন আমার সাথে। ঠিক আছে। আসেন। নীলা স্কুটারের হেলমেট বের করে একটা নীলকে দিল আর একটা নিজে পড়লো। এটা তো লেডিস হেলমেট। নীলা চোখ রাঙিয়ে নীল কিছু আর না বলে চুপচাপ পড়ে নিল, কারণ নীলা মারাত্মক পরিমাণ রেগে আছে, কিছু ভুললে আবার খেপবে। নীলা স্কুটারে বসে স্কুটার চালু করলো। স্যার আসেন। নীল কোনোরকম ভাবে মাঝে অনেকটুকু ফাঁকা রেখে বসে, যাতে নীলার কোনো অসুবিধা না হয়। নীলা স্কুটার চালু করলো। ধরে বসে না হয় পড়ে যাবেন। নো আই এম ফাইন। ওকে। কিছুক্ষণ পর স্কুটার চলতে থাকলে রাস্তায় বিভিন্ন জায়গায় গর্ত আসে। নীলা স্কুটার চালাচ্ছে আর নীল বারবার নীলার উপর পড়ছে। নীলা স্কুটার থামিয়ে, আপনার সমস্যা কি? কিছু না। তখন বললাম ধরে বসেন, কি বলেন না? ঠিক আছে, আপনার ঠিক চলতে পারে, আমার না। কিছু হলে তো আমার দোষ। নীলা নিজের হাত দুটো পিছনে নীলের কাছে নিয়ে নীলের হাত ধরে তার কাঁধে জোর করে রাখলো। শক্ত করে ধরে রাখবেন, বুঝলেন? বলে আবার স্টার্ট করলাম। রাস্তায় সবাই নীল আর নীলার দিকে তাকিয়ে আছে। নীল একটু শরম শরম পাচ্ছে, এমন করে ওকে কোনো মেয়ের কাছে হেল্প নিতে হবে। নীল বেশি কিছু না ভেবে চুপ করে বসে আছে। হঠাৎ তার চোখ গেল স্কুটারের আয়নার দিকে। নীলার প্রতিবিন্দু ঘাম পড়ছে। নীল তো হাঁ করে তাকিয়ে আছে, কেমন যেন মায়া আছে নীলার মুখে। এক মুহূর্তের মধ্যে নীলের সব রাগ উধাও। কিছুক্ষণ পর নীলা নীলের বাসার কাছে এসে স্কুটার থামালো। স্যার আমরা এসে পড়েছি। নীলের খবর নেই। স্যার আমরা এসে পড়েছি। কি হলো, এই বদমাসটা নামে না কেন? আবারও বললাম স্যার। হুম। আপনার বাসায় এসে পড়েছি। ও এসে পড়েছি। জি। নীলের কেন যেন নামতে মন চাচ্ছে না, তবুও নামলো। থ্যাঙ্কস। ওয়েলকাম বলে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাত 2:50, এখনো জেগে জেগে ফাইলগুলো চেক করছে। আর হঠাৎ করে নীলের কথা মনে পড়লো। আল্লাহ, কাল সকালে ওই রাবণটার হাত থেকে বাঁচাও। এত কিছু বলে ফেলেছি বদমাস ব্যাটারি, সে কি আমি আস্ত ছেড়ে দেবে? একদমই না। সব থেকে বেশি হতে পারে আবার আমাকে চাকরি থেকে বের না করে দেয়। এখন চাকরির দরকার, তাও অনেক। না না নীলা, এত কিছু ভেবে লাভ নেই, যা হওয়ার হবে, দেখা যাবে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় 2:59 বাজে। আল্লাহ, এত রাত হয়ে গেছে। আবার সকালে উঠতে দেরি না হয়। তাই নীলা তাড়াতাড়ি ফাইল কমপ্লিট করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল 7টা। তাড়াতাড়ি উঠে নামাজ পড়ে ফ্রেশ হয়ে চাচি আর চাচার জন্য নাস্তা বানিয়ে অফিসে যাওয়ার জন্য বের হলাম। আজ আমি তাড়াতাড়ি অফিসে পৌঁছতে চাই। কোনোভাবে লেট হলে রাবণটা আমার কথা শোনাতে পিছু পা হবে না, তাই তাড়াতাড়ি স্কুটার স্টার্ট দিয়ে অফিসে যাওয়ার জন্য রওনা দিলাম। স্কুটার দিয়ে অফিসে যাওয়ার জন্য রওনা হয়। কিছুক্ষণের মধ্যে অফিসে পৌঁছে নীলা ভালো করে দেখে নীল আছে কিনা। না, এখনো নীল আসেনি। নীলা নীলের ক্যাবিনে ঢুকে। আহ কি শান্তি! রাবণটা না থাকলে এত শান্তি জানতামই না তো। নীলা ফাইলগুলো ক্যাবিনে রেখে চোখ পড়ল নীলের ক্যাবিনে বা সাইডের জানালার দিকে। রাবণ একটা, গরমেও জানলা বন্ধ করে কেউ? এসির বাতাস থেকে প্রকৃতির বাতাস কত ভালো, তা কি করে বুঝবে? এক কাজ করি, আমি জানালাটা খুলে দিই, তাহলে রাবণের মাথাটা ঠান্ডা থাকবে। না হলে সারাটা দিন কাকের মতো মাথার উপরে এসে কাকা করবে। ঠান্ডা ঠান্ডা বাতাস আসলে মাথাও ঠান্ডা থাকবে রাবণের। নীলা জানালার কাছে গিয়ে কাচের জানালাটা খুলে দিল। তেমনি শো শো করে বাতাস বইছে। বাতাস নীলার গা ছুঁয়ে যাচ্ছে, আর মনে এক আলাদা ভালো লাগা কাজ করছে। পেছন থেকে নীলের ক্যাবিনে থাকা কাগজগুলো উড়ে উড়ে এদিক ওদিক পড়ছে। এদিকে
আমাদের নায়িকার কোনো খবর নাই। সে বাতাস উপভোগ করেই যাচ্ছে। কিছুক্ষণ পর নীল নিজের ক্যাবিনে ঢুকতে যাবে, তার আগেই দেখলো তার ক্যাবিনের 12টা বাজাচ্ছে নীলা। নীল দরজা খুলে কিলা! আবার কিলা বলে পিছনে ঘুরতে যাবে, কিন্তু হঠাৎ ব্যালেন্স ঠিক রাখতে না পারায় নীলা পড়ে যাওয়া শুরু করলো। নীল দ্রুত দৌড়ে নীলাকে হাত ধরলো। নীলা তো ভয়ে কাচুমাচু। নীল নীলাকে টান দিয়ে নিজের কাছে আনলো। নীলা এত ভয় পেয়েছে যে ভয়ে নীলকে জড়িয়ে আছে। নীলের ভেতরে কেমন যেন করছে, তাই সে বিনা বাধায় নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাচ্ছে। আহা, ওয়েদার যেন তাদের একত্রে আনার জন্য সুযোগ খুঁজে। নীল তখনও নীলাকে জড়িয়ে রেখেছে। নীলা স্বাভাবিক হয়ে দেখলো সে নীলকে জড়িয়ে আছে। আল্লাহ, এই রাবণ আবার এত কাছে কেন? একে আমি জড়িয়ে রেখেছি কেন? ছি ছি, নীলত কি ভাববে? এ বসের সাথে ছি। নীলা নীলকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে সরি স্যার, আসলে এভাবে যে কিছু হবে। আমি নীলা 2 বাহু ধরে তাকে কাছে টেনে আনি। এই তোমার সমস্যাটা কি? হ্যাঁ, ছোট কথা কি বোঝো না? এই জানালাকে খুলতে বলেছে তোমাকে? আজকে যদি আমি সঠিক সময়ে এসে না ধরতাম তখন কি হতো জানো? আল্লাহ, কি মাথায় ব্রেন নামক কিছু দেয়নি তোমাকে? দেখতে পাও না এই জানালায় গ্রিল দেওয়া নেই? আজ তোমার কিছু হলে তোমার বাবা মার কি হতো ভেবেছো কখনো? নীলা এই কথাটা শুনে নীলের মুখের দিকে হাঁ হয়ে আছে। বাবা মা কথাটা শুনে নীলার চোখে একটু পানি যাওয়া শুরু করছিল। এটা জীবনে মানুষের মতো কথা বলছে, তার জ্ঞান নিচ্ছে। আসলে আমারই ভুল ছিল আজ। আমি ইচ্ছে করে জানালাটা খুলেছিলাম, আজ তো সত্যি একটা দুর্ঘটনা হতে পারতো। কি হলো, কথা বলো না কেন? গতকাল তো টবর টবর করে বেশ কথা বলছিলে, আজকে জোবান বাসায় ফেলে এসেছো নাকি? আমার বাবা মা নেই। এই কথাটা শুনে আমার কেমন যেন লাগলো। নীলার বাহু ছেড়ে দিয়ে বললাম, সরি, আমার ইন্টেনশন ওরকম ছিল না। এই রাবণ সরি বলতে পারে আবার? না, তাইলে কি এতদিন আমি ভুল ভাবলাম তার বিষয়ে? দেখো, আজ আর অফিস করা লাগবে না, তুমি বাসায় চলে যাও। না না স্যার, আমি ঠিক আছি। আমি গিয়ে নিজের কেবিনে বসি। বলে নীলা সামনের দিকে আগালে দেখতে পায় নীলের ক্যাবিনে যেন একটা ছোটখাটো টর্নেডো আসছিল। স্যার, এসব তোমার কাজের কেরামতির ফল। আমি ইচ্ছে করে করেছি। না, ইনি আর মানুষ হবে না। কি বললা তুমি? না স্যার, বললাম এইগুলো তোলা প্রয়োজন। তোমার তোলার দরকার নেই, আমি পারবো। নিজের কেবিনে গিয়ে বসো, ঠিক 20 মিনিট পর আমার কেবিনে আসবে। বদমাস একটা। কি কি হলো? কিছু না। বলে নীলা তাড়াতাড়ি ক্যাবিনে চলে গেল। নীলের ক্যাবিন থেকে বের হয়ে নীলা মিষ্টির সাথে ধাক্কা খায়। আউচ! সরি সরি। নীল ক্যাবিন থেকে দেখছিল নীলাকে। না, এই মেয়ের পায়ে মনে হয় স্প্রিং লাগানো আছে। লাগেনি তো? না না, হ্যাঁ লাগেনি। সরি মিষ্টি। কেন নীলা? এভাবে ধাক্কা দেওয়ার জন্য। উফ নীলা, অত ফর্মালিটি দরকার নাই, এটা স্বাভাবিক। আমি তো ভেবেছি আজও তোমার লেট হবে। আরে না, আজ জলদি এসে পড়েছিলাম, কাজ ছিল। আচ্ছা মিষ্টি, ইমা কোথায়? ম্যাম কিছুদিনের জন্য আউট অফ টাউনে গেছে। ও আচ্ছা, কফি খাবে? মন্দ না, কিন্তু বিলটা তোমাকে দিতে হবে। আচ্ছা আমি দেবো, টেনশন করিও না। নীল এদিকে কাগজ গোছানোতে ব্যস্ত। নীলা ক্যান্টিনে এসে 2টো কফি অর্ডার করলো। কেমন লাগছে এখানে? কেমন আর, সারাদিন বস আমার মাথা খায়। তা তো কাল আমি দেখলাম। মানে? গতকাল আমি দেখেছি তুমি স্যারকে ছাড়তে গিয়েছিলে। আরে না না, এমন কিছু না। আসলে স্যারের গাড়ি নষ্ট হয়ে গেছিল, তাই আর কি ছাড়তে গেছিলাম। তুমি যাই বলো, স্যার কিন্তু মারাত্মক হ্যান্ডসাম। তাকে দেখলে তো আমার হার্টবিট বেড়ে যায়। তাহলে জানিয়ে দাও মনের কথা। আরে দূর, ওনাকে দূরের থেকে ভালো লাগে, কিন্তু ওনার রাগটা বেশি। রেগে গেলে ওনাকে অনেক কিউট লাগে। আমার কাছে উনি কিউট না, রাবণ লাগে। দেখো না, সারাদিন কি অ্যাটিটিউড নিয়ে থাকে। ইশারা দিয়ে নীলাকে থামতে বলে।
আরে শোনো, ওনার নাম নীল না। দানব রাখা দরকার ছিল। নীলা থাম থাম। কি হলো বলতে দাও। চোখ দিয়ে ইশারা করি বারবার। উফ, কি বারবার ইশারা করছো? ইশারা করে। ইশারা রাখ, আগে শোন। আমি তো ভাবি বসের বাসায় লোকদের কথা, কিভাবে এই রাবণকে সামলায়। ওনার রাগ না হলে গলার দড়ি হয়ে গেল। চুপ করো নীলা। আরে আগে শোন, আমি শিওর উনি যাকে বিয়ে করবে তার জীবন বরবাদ। সারাদিন ধমকের উপরে রাখবে। ওনার চোখ দুটো দেখেছো? দেখতে তো ষাঁড়ের মতো, সারাদিন চোখগুলোর মধ্যে উফ রাগ বসে রাখে। আর রাখলে যে লাগে না, আমার তো মন চায় ও সবসময় তার নাকে একটা উফ ঘুষি মারি। কিন্তু আফসোস, উনি বস আর আমি শুধু অ্যাসিস্ট্যান্ট। গেম ওভার। কিসের গেম? পিছনে পিঠ তাইলে বুঝবে। নীলা পিছনে ফিরে তো জ্বলন্ত আগুনের শিখা দেখতে পেল। সামনে নীল দাঁড়িয়ে। নীলা নীলকে দেখে, স্যার? আমার চোখ ষাঁড়ের মতো? রাগলে আমাকে নাকে ঘুষি মারতে মন চায়? যে বিয়ে করবে তার জীবন বরবাদ? দাঁড়াও, তোমাকে বোঝাচ্ছি নীল কি জিনিস। আবার কেবিনে আসো নীলা। কিলানা কি হলো, জলদি আসো। নীলা হাতের গরম কফি একেবারে পানির মতো খেয়ে ফেললো। এত গরম কফি? কফিরে মারো গুল্লি। উফ, আমাকে বলনি কেন স্যার পিছনে? আমি তো ইশারা করছি, তুমি তো বুঝলে না। বলে দৌড়। নীলা সিঁড়ি থেকে দৌড়ে নামছে দেখে নীল একটু থেমে পিছনে ঘুরল। এই মেয়ের মাথায় গোবর নাকি সব? যেভাবে নামছে পড়বে তো। যেই না বলা শেষ, নীলা সত্যি সত্যি সিঁড়ি থেকে পড়ে যাওয়া শুরু করলো। আম্মু! নীল নীলার কাছে দৌড়ে গিয়ে তাড়াতাড়ি ধরল। তা তো চোখ বন্ধ করে রাখছে। নীল নীলার ভাইয়ের তো মুখখানি দেখে যেন নীলার উপরে যে রাগ ছিল তা ভুলেই গেছে। এভাবে কতক্ষণ নীল নীলার দিকে তাকিয়ে আছে, তার খবর নেই। নীলের ফোনে ফোন আসলে নীলের হুঁশ হয় যে সে নীলাকে এভাবে ধরে আছে। নীল ফোন না তুলে নীলাকে পাজাকুলে করে নিজের ক্যাবিনের দিকে যাচ্ছে। নীল খুব ভালো করে জানে এই মেয়েকে এভাবে ছাড়লে আরও 2-3টার সাথে নিয়ে পড়বে। নীলা তো অবাক। ওর কাছে মনে হচ্ছে ও শূন্যে ভাসছে। নীলা তো চোখ খুলে বিস্ময়। এ কি দেখছি? আমি এই রাবণের কোলে কি করি আল্লাহ! নীলা আশেপাশে তাকায়। সবাই নীল আর নীলার দিকে তাকিয়ে আছে। এমন করে তাকানোর কি আছে? এলিয়েন দেখছি নাকি? আর এই রাবণের কি দরকার ছিল সবার সামনে ধরার? ও আবার আমাকে ফালাই না দেয়। একটু আগে যা যা বললাম তার বদলার জন্য তুলে নেয়নি তো? আল্লাহ, আমি এত জলদি মরতে চাই না। বয়স কত আর আমার? এই 18 হবে। কি জনগণ এমন করেন কেন? ফুল সেক বাচ্চা, 18 বছর বয়স বলেছি। দেখি টুকুর টুকুর করে তাকায় থাকা লাগবে না। এত সন্দেহ ভালো না। স্যার কি করছেন? আশেপাশে সবাই তাকিয়ে আছে, নামান স্যার আমাকে। নীল অগ্নি দৃষ্টিতে নীলার দিকে তাকালো। নীলা এমন দৃশ্য দেখে মুখে তালা দিল এক প্রকার। নীল নীলাকে নিয়ে ক্যাবিনে ঢুকে। নীলের ক্যাবিনে ঢুকে নীল নীলাকে কোলের থেকে ছেড়ে দিল দ্রাম। আল্লাহ, এটা কি করলেন? কেন, আবার করে দেখাবো? জি না, কিন্তু এটা কোন ধরনের অসভ্যতামি? অসভ্যতার কি দেখেছো? এখন তো দেখবে আরো। কিসের অসভ্যতা? তাহলে এভাবে ফালাই দেওয়ার মানে কি? তোমার মতো হাতিকে কোলে করে আনতে কত শক্তি লাগে জানো? কি? কি আবার কি? হ্যাঁ, আমি হাতি? নিজেই তো স্বীকার করলে হাতি বলে। জি না, বরং আপনি একটা অ্যানাকোন্ডা। কি বললে তুমি? নীলা একবার যা বলে দ্বিতীয়বার তা বলে না। নিজেকে দেখো আগে, ভুটকি কোথাকার। তাহলে আপনার চোখে ছানি পড়েছে। নীল যা দেখতে পায় তা অন্য কেউ দেখতে পায় না, ওকে? তাই বললাম আপনার চোখের সমস্যা। ভুটকি। ইস, অ্যানাকোন্ডা। ভুটকি বেশি হচ্ছে কিন্তু। একদম না। বাইরে কি বলে ফেরাচ্ছ নাকি? কিছু না তো। তুমি যাই বলো না কেন, সব আমার কান পর্যন্ত আসে। ভুটকি কোথাকার। দেখেন, আমি মোটেও ভুটকি না। এটা সত্য ডিয়ার। নীলা কিছু বলবে তার আগে নীলার চোখ গেল ক্যাবিনের নিচে। একটা কাগজ পড়ে আছে। নীলও খেয়াল করলো তার ক্যাবিনের নিচে কাগজ একটা।
নীল ক্যাবিনের নিচে ঝুঁকে কাগজ হাতে দিলে তার হাতের সাথে আরও একটা হাতের স্পর্শ লাগে। নীল চোখ খুলে তাকালো। এটা নীলার হাত। নীলা তার ক্যাবিনের ওপরে থেকে নিচে ঢুকে কাগজটা নেওয়ার চেষ্টা করছিল। নীলাও আর চোখে দেখলো নীলার হাতের ওপর নীলের হাত। এই প্রথমবার নীলার হার্টবিটটা বাড়া উপক্রম। নীল নীলার চোখের দিকে তাকালো। প্রতিবারই একটা মায়ার বাঁধনে আঁকড়ে ধরে। মন চায় সেই মায়ায় সারাটা জীবন পার করতে। নীল নীলাকে কোনোভাবে কন্ট্রোল করে হাত আর চোখ দুটো সরিয়ে নেয়। নীলা কাগজ হাতে নিয়ে নীলের দিকে তাকায়। স্যার এই কাগজ। এই পাশে রেখে নিজের কেবিনে যাও। নীলা নীলের কথা মতো কাগজ রেখে নিজের ক্যাবিনে গিয়ে বসলো। বসতে না বসতেই নীলা বুঝতে পারলো সবাই ওর দিকে তাকিয়ে আছে। নীলা সেদিকে খেয়াল না করে কাজে মন দিল। মিষ্টি কাছে আসে। নীলা, স্যার কিছু বললো? অনেক কিছু বলেছে। থ্যাংক গড। আমি তো ভেবেছি আজকে তুমি শেষ। নীলাকে শেষ করা এত সহজ না। তা ঠিক। আর শোনো, তুমি স্যারকে যা ভাবো তা উনি নয়। দেখলাম তার থেকে বেশি মিচকা শয়তান একটা। কিছু বললে? না তো, আমার কিছু কাজ আছে। মিষ্টি পরে কথা বলি। মিষ্টি। ওকে। ক্যাবিন থেকে নীলাকে দেখছে। এই মেয়ে কলম কামড়াচ্ছে। এর আচার ব্যবহার ওর মতো একদম। বারবার ওর কথা মনে করিয়ে দেয়। না না, আমাকে ওর থেকে দূরে থাকতে হবে। নিজের ফিলিং কন্ট্রোল করতে হবে, না হলে আবার। নীলার দিকে তাকাতেই মনটা আবার কেমন যেন করলো। নীলার মনে হচ্ছে নীল তাকে দেখছে। নীলা পেছন ঘুরতেই নীল নিজের চোখগুলো সরিয়ে নিল। এই ব্যাগটা এমন করে তাকাইছিল কেন? নিশ্চয়ই গাব্বারের মনে কিছু চক্রান্ত চলছে। আল্লাহ বাঁচায় রাখিও আমাকে। দেখতে দেখতে 2 সপ্তাহ পার হয়ে যায়। নীল আর নীলা টম অ্যান্ড জেরির মতো লড়াই করে এখনো। নীল নীলাকে এখন ভুটকি বলে ডাকে, আর নীলা তা নিয়ে নীলকে এক গালাগালি দিতে দিতে সারাদিন পার করে। নীলের অফিসে এখন প্রতিদিন এখন ড্রামা চলে। আসেন আজকে দেখেন কি হয়। আমাদের খোকন স্টোরি চ্যানেলের সকল প্রকারের পাওয়ার গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আজকে দেখেন কি হয়। নীল রুমে পায়চারি করছে। না, এই মেয়ের দ্বারা কিচ্ছু হবে না। প্রতিদিন দেরি করে আসে, এটা কেমন কথা? আজ তো লিমিট ক্রস হয়ে গেছে। 10টা বেজে গেছে আর এই মেয়ে এখনো আসলো না। আগে তো 5-10 মিনিট লেট হতো, কিন্তু আজ না। আজ এর একটা ফয়সালা করতেই হবে। নীলের আজ শান্তি লাগছে না। একবার এদিক একবার ওদিক, বারবার কেবিন থেকে উকি দিচ্ছে নীলা আসছে কিনা। এই পর্যন্ত কয়বার যে ভাবছে নীলাকে ফোন দিবে কিনা, পরে ভাবে না। এদিকে ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। এবার মিষ্টিকে কল করলো। হ্যালো। কেবিনে আসো। জি স্যার, কিছুক্ষণ পর। স্যার আসবো? জলদি আসো। স্যার আপনি? মিষ্টি, তুমি কি জানো নীলা কোথায়? আজ অফিসে আসলো না কেন? স্যার ও আজ আসবে না। সকালে ফোন করে জানিয়েছিল। কেন আসবে না? স্যার আসলে তার জ্বর। গতকাল ইমা ম্যাম আসতে মানা করেছিল, কিন্তু তবুও আসছিল। কিন্তু আজ বলল তার নাকি শরীরটা আজ বেশ অসুস্থ। নীল এটা শুনে আরো অস্থির ফিল করছে। স্যার আমি যাব? যাও। মিষ্টি ক্যাবিনের দরজা খুলতে যাবে এমন সময় নীল আবার ডাক দিল। মিষ্টি। জি স্যার। নীলার ফোন নম্বরটা জানো? জি স্যার। তাহলে এই প্যাডে লিখে যাও। আসো, বাসার অ্যাড্রেসটাও লিখে দিও। কি হলো? না স্যার, কিছু না। সে তাড়াতাড়ি নীলের রাখা নোটপ্যাডে অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বার লিখে রুম থেকে প্রস্থান নিল। নীল নোটপ্যাডটা নিয়ে কিছু ভাবছে। শেষমেশ ভাবনা বন্ধ করে চেয়ার থেকে কোটটা নিয়ে বের হয়ে গেল। দরজায় কলিং বেলের শব্দ। উফ, এই অবেলায় কে আসলো আবার? দরজার কাছে গিয়ে বললাম, কে ওখানে? কে কে এখানে? কে? কোনো শব্দ নেই। দূর, শরীরটা এমনি ভালো না, তার উপর আবার এরকম শয়তানি। নীলা আবার রুমে আসে। একটু শুতে যাবে, আবার কলিং বেল। না,
আজকে আমাকে কেউ শান্তি দেবে না মনে হয়। আবার দরজার কাছে গিয়ে কে